ওয়েলকাম টু ইউটিউবিডি ব্লগ এন্ড টিপস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম, ইমান, এহসান, আল্লাহর রহমানুর রহিম, এর রহমাতুল্লিল আলামিন। পৃথিবীর যে প্রান্ত থেকে এই ব্লগটি দেখছেন, আপনাকে শুভ সকাল, শুভ মধ্যাহ্ন এবং শুভ সন্ধ্যা। আশা করি পরম স্রষ্টা পরম মহিমা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের যে আলোচনা সেটি হবে পর্তুগালের যে সেফ এন্ট্রি বন্ধ যে আইনটি করেছিল, এটা কি আমরা দেখব বা শুনবো এই আলোচনায়, যে এটা কি স্থায়ী ছিল আইনটি না অস্থায়ী আইন ছিল, এবং এটা কি আবার চালু হতে পারে কিনা। এই বিষয়ে অনেকেই আমার ইতিপূর্বে একটি আপডেট ব্লগ পোস্ট আমি করেছিলাম, নিউজ পোস্ট, সেখানে অনেকেই টিজ করে কমেন্ট করা, এরকম কমেন্ট করেছে আমাকে। তো আমি আপনাদের এই কমেন্টের মূল্য বুঝি, আর আপনারা কতটুকু ওজন দিয়ে কমেন্ট করেন সেটাও আমি বুঝি। কিন্তু আর আমি যে নিউজগুলো করি আপনাদেরকে অনেক কষ্ট করে পরিশ্রম করে একদম কোর ভ্যালু অ্যাড করার জন্য এই চ্যানেলে, আর আমি কন্ট্রিবিউট করি যে নিউজগুলো, সেগুলো অথেন্টিকেটেড, অরিজিনাল কন্টেন্ট থেকে। এখানে কোনো বানোয়াট কোনো কিছু আমি শেয়ার করি না। যাই হোক, এখন যদি এই চ্যানেলে প্রথমবারের মতো আপনি এসে থাকেন, ইতিপূর্বে সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আমি জানি আপনারা আমার চ্যানেলকে ভালোবাসেন, চ্যানেলের নিউজগুলো ফলো করেন, শুনেন, ঠিক আছে। অনেকে ভুলে হয়তো তার তৈরি করে চলে যান, সাবস্ক্রাইব হয় না। তো সাবস্ক্রাইব করলে আপনাদের জন্য লাভ হবে, আপনারা নিজেকে আপডেট রাখতে পারবেন, নিজের উপকার হবে, বন্ধুদের মাঝে, পরিবারের লোক যাদের আপনার এই নিউজগুলো দরকার হয় তাদেরকে আপনি শেয়ার দিতে পারেন অনায়াসেই। আপনাদের জন্য ফ্রিডম রয়েছে। ধন্যবাদ। আচ্ছা, এখন আলোচনায় চলে আসি। নতুন অভিবাসন আইন, সেটি যে ৩রা জুন ২০২৪-এ করেছে পর্তুগালের নতুন সরকার, সেটি সম্পূর্ণ অস্থায়ী আইন। অস্থায়ী, আবারও বলছি, দ্য নিউ ইমিগ্রেশন লজ ইজ টেম্পোরারি। ওকে, অস্থায়ী। তো এটি কে বলেছে? স্বয়ং পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দা সোসা, প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি তিনি পর্তুগালের, তিনি বলেছেন। তিনি আবারও বলেছেন জোর দিয়ে যে সরকার কর্তৃক অনুমোদিত বিদেশিদের পর্তুগালে প্রবেশ এবং থাকার জন্য, পর্তুগালে থাকার জন্য যে নতুন আইন এটি জারি করা হয়েছে ৩রা জুন ২০২৪-এ, সেটি সম্পূর্ণ অস্থায়ী। এবং তিনি এই প্রক্রিয়াগুলির বাধাগ্রস্তার জন্য একটি গুরুতর পরিস্থিতির মুখে এই ঘোষণা করেছেন। উনি স্বীকার করেছেন গুরুতর একটি পরিস্থিতির মুখে। অর্থাৎ দেখেন, আপনাকে যদি বলা হয় আপনার লোক আছে, অফিসিয়াল আছে ২০০ বা ৩০০ জন, আপনাকে এই ৪০০ লোকের লোড নিতে হবে। তো এটা এমন একটা বিষয়, এই প্রক্রিয়াটা, এটা তো হুট করে একটা ফাইল আপনাকে দিলেই আপনি অনুমোদন দিয়ে দিবেন না। এই একটা বায়োমেট্রিক দেয় যখন, তখন এই ফাইল তা অনেক কিছু অ্যানালাইসিস করতে হয়, বিশ্লেষণ করতে হয়, যাচাই বাছাই পর্যালোচনা করতে হয়। এতে করে কারো ক্ষেত্রে যদি সব কিছু আপ টু ডেট হয়, দেখা গেছে তোমার 12টা ট্যাক্স দরকার বা 6টা ট্যাক্স দরকার, তুমি দিয়েছো 6টা ট্যাক্স, ঠিক আছে, তারপরে তোমার ঠিকানার অ্যাড্রেস ঠিক আছে, তারপর তোমার সোশ্যাল কন্ট্রিবিউশন কাগজ কলমে ঠিক আছে, ফাইন্যান্সেরও কোনো প্রবলেম নাই, ঠিক আছে, তুমি এখানে বৈধভাবে আছো, তোমার সিসের ডাটাবেজে, সিস মানে হচ্ছে সেনজেন ইনফরমেশন সিস্টেমে, তুমি অন্য দেশে কোনো বায়োমেট্রিক দেও নাই বা ইলিগেল প্রবেশ করা ওখানে করো নাই, অন্য টেরিটরিতে তুমি কোনো প্রবলেম করো না, তোমার পুলিশ ক্লিয়ারেন্সের ডাটাও ঠিক আছে, তাহলে তো আপনি ওই যে ইতিপূর্বে আমরা দেখেছি না, যে 7 দিনে 9 দিনের ভিতরে ফার্স্ট ইয়ারসি কার্ড হয়ে যায় মানুষের বায়োমেট্রিক দিলে। এরকম অনেক আছে, আমারও বন্ধু বান্ধব ভাই আছে, তারাও এরকম করে কার্ড পেয়েছে। কিন্তু অনেকের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড টাইম ছিল 1 মাসের মধ্যে কার্ড আসতো, 20 দিন, 3 সপ্তাহের মধ্যে। তো যাই হোক, সেই আলোচনা না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। তো এই 4 লাখ ফাইল এই আপনার এই 200-300 জন মানুষে কি করে সমাধান করবে? হ্যাঁ, আর বেশিরভাগ পর্তুগালের যে সরকারি অফিস আদালতে কাজ করে মানুষ, সেগুলা বয়স্ক মানুষ, অর্থাৎ এল্ডারলি অফিসার, খুব বয়স্ক, এরার বয়স 60-65 বয়স। তো এরার মধ্যে এই কতটুক পর্তুগালের লোকেরা বলে পর্তুগিজ ভাষায় যে ফোর্সা পর্তুগাল, অর্থাৎ পর্তুগিজরা যদি ফোর্সা না হয়, হ্যাঁ, তাহলে কেমনে হবে? ইয়ং এনার্জেটিক লোক লাগবে এবং স্কিল্ড ম্যান পাওয়ার লাগবে। এই জন্যই পর্তুগালের এই আইমাতে আপনার 300 লোক নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে এই পেন্ডিং কাজগুলো দ্রুত সমাধান করার জন্য। শুধু তাই নয়, পর্তুগালের এই যে ল অধিদপ্তরে, যেখানে জাস্টিস করা হয়, বিচার বিশ্লেষণ করা হয়, যেখানে কেসগুলো যায়, রেসিডেন্ট রিলেটেড বায়োমেট্রিকের জন্য যে কেস যায়, যে আমার 6টা ট্যাক্স দেওয়া হয়েছে, আমার বায়োমেট্রিকের ডেট দরকার, ঠিক আছে, ওইরকম কেসগুলো যে যাচ্ছে, ফ্যামিলি রিউনিফিকেশনের জন্য অনেকগুলো অ্যাপ্লিকেশন যাচ্ছে, সেইগুলো দ্রুত প্রসেস করার জন্য নতুন করে জাজেস নিয়োগ দেওয়া হয়েছে। তাই আশা করি যাদের পেন্ডিং কাজ রয়েছে কোর্টে, এগুলো দ্রুততার সাথে নিষ্পন্ন করতে যেন পারে তারা, এই হলো বিষয়। এখন আমরা এই রাষ্ট্রপতি কীভাবে অস্থায়ী যে আইন করেছে এবং কি বলেছে সেগুলা উনি বলেছেন। ইউনিভার্সিটি দে দ্য নোভা দ্য লিসবোয়ার, যে
কাভেলোস ক্যাম্পাসে ইউরো আফ্রিকা ফোরামের 7ম সংস্করণে অংশ নেওয়ার পর মার্সেলো রেবেলো দি সোসা গত রবিবার অভিবাসী অ্যাসোসিয়েশনের সাথে তার যে বৈঠক সম্পন্ন করা হয়েছিল উনি কে জিজ্ঞাসা করা হয়েছিল এবং যারা বলেছিলেন যে তার কাছ থেকে যা শুনেছেন তিনি ইন্টারেস্ট মেকানিজমের আগ্রহ প্রকাশের জন্য লড়াই করবে। বিষয়টা হচ্ছে উনি বলেছে যে আমি ফাইট করব এটার জন্য। অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম এই পোস্টগুলো গেল, অনেকে হা রিয়েক্ট করলো। আরে এখানে হা কি বলার বা করার কি আছে? তারা যেহেতু রাষ্ট্রপতি স্বয়ং বলেছে, এটা তো আপনি আমি আমজনতা কেউ না, ঠিক আছে? এখানে স্বয়ং পর্তুগালের রাষ্ট্রপতি বলেছে, এটা খুব টেম্পোরারি দ্রুততার সাথে এটা করতে হয়েছে, এই আইনে উনি সই করেছেন। কেমন এটা? তাইলে এটা রিভিউ করবে। এবং আমি আগের নিউজটাতে বলেছিলাম যে আমি আগামী সেপ্টেম্বরে তারা আবার এটাকে বৈঠকে বসবে সবাইকে নিয়ে, দেন এটাকে আবার রিভিউ করা হবে। কেমন? তো রিভিউ হলে একটা সময় হয়তো বা ঘোষণা দিতে পারে যে আগামী 2025 সালের জানুয়ারি থেকে আবার স্টার্ট হবে। এটা আমি বলছি, বাট ফর এক্সাম্পল একটা উদাহরণ দিয়ে বলছি, একেবারে অথেন্টিকেট এটাই নিউজ না। হতে পারে 6 মাস পরেও হতে পারে, 5 মাস পরেও হতে পারে, 1 বছর পরেও চালু করতে পারে। তো আমার যে ধারণা থেকে আমি বলছি, এই কনসেপ্টটা হচ্ছে 6 সেন্সের কনসেপ্ট আমি শেয়ার করছি। সেটা হচ্ছে যেহেতু 4 লাখ ফাইল পেন্ডিং এবং ওইগুলো তারা চেষ্টা করতেছে দ্রুততার সাথে এই পেন্ডিং ফাইলগুলো নিষ্পন্ন করার জন্য। তো গল্প হচ্ছে, এই মূল কথায় আসি, সেটা হচ্ছে যদি তারা দেখা যায় 4 লাখ ফাইলের মধ্যে তারা ধরেন 2 লাখ কমপ্লিট করে ফেলছে, আর বাকি 2 লাখ ফাইল পেন্ডিং, সেই 2 লাখ ফাইল নিষ্পন্ন করার জন্য আর কতটুকু সময় লাগতে পারে? ঠিক আছে? তো তারা যদি গত 3 মাস বা 4 মাসের মধ্যে ধরেন 4 লাখের মধ্যে 2 লাখ কমপ্লিট করলো, তাহলে তারা এস্টিমেট একটা ধারণা করতে পারে যে আরও 3 মাস বা 4 মাস সময় নেবে। নেওয়ার পরে তারা হয়তো আবার এটাকে নতুন করে চালু করে দিতে পারে 70। তখন আর আপনার আমার অনেকের যারা আমাদের পরিবারের, আমাদের বাংলাদেশ কমিউনিটি ভাই ব্রাদারদের যাদের প্রবলেম রয়েছে, এখনও যারা ফাইল লক করতে পারেন নাই, পর্তুগালে আছেন, কেউ 10টা ট্যাক্স 8টা ট্যাক্স দিয়েছে কিন্তু ফাইল লক হয় নাই, কেউ অন্য দেশে থাকেন, আবার চিন্তিত, আরে আমি টাকা পয়সা দিলাম, ট্যাক্স দিলাম, এটা দিলাম সেটা দিলাম, কিন্তু আমার তো ফাইল লক হয় নাই বা আমি মহা চিন্তিত আছি, ঠিক আছে, আমি পারবো কিনা, অনেকের প্রশ্ন আমাকে করেছেন। তো তাদের জন্য তখন সুখবর হয়তো বা ইনশাল্লাহ আসতে পারে। তো আমরা একটু ধৈর্য ধরবো, আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন ভাই। তো আমরা ধৈর্য ধরবো, আর সবসময় যে মানে অথেন্টিকেটেড বা ট্রু নিউজগুলোর দিকে আমরা নজর রাখবো এবং আমরা মানে চোখ কান খোলা রাখবো। কেমন? এই হলো বিষয়। তো এরপর বলা হয়েছে যে আমার সেই সময় বলার সুযোগ ছিল যে আমি যে আইনটি জারি করেছিলাম তার বিষয়ে আমার অবস্থানটি ছিল বোঝার অবস্থান যে অভিবাসীদের নিয়মিতকরণে বাধার একটি গুরুতর পরিস্থিতি ছিল, তাই একটি অস্থায়ী শাসন কায়েমের ব্যবস্থা ছিল, তাই আমি সেটা করেছি। রাষ্ট্রপতি সেটা বলেছে। কারণ দেখেন, ওই যে আমি একটু আগে আপনাদের ব্যাখ্যায় দিয়ে বুঝাই দিলাম বাংলায়, যে এতগুলা লোক, এটা তো আর বাংলাদেশ ইন্ডিয়া না যে প্রচুর লোক আছে সরকারি অফিস আদালতে কাজ করার জন্য, সেখানে কোটি কোটি লোক নাগরিক, ব্যাপারটা এরকম না। পর্তুগাল কিন্তু আমরা যারা ভৌগোলিকভাবে জানি, আমরা এখানে জানি যে পর্তুগাল কেমন দেশটা। তারা নিরিবিলি, তারা তাদের যে ক্ষমতা আছে সেটাতে চলতে পছন্দ করে, আর্থিক ক্ষমতা বলেন, ম্যান পাওয়ার বলেন, স্কিল ম্যান পাওয়ার বলেন, সেগুলো দিয়ে। কিন্তু পর্তুগালের সরকার তাদের যে বাজেট আছে, বাজেটের বাইরে কিন্তু কাজ করে না, এটা কিন্তু সত্য করেই বলতে হয়। কেমন? এই আর কি। তা অস্থায়ী শাসন মানে অস্থায়ী শাসন, উনি আবারও বলেছে, অর্থাৎ টেম্পোরারি ল মিনস টেম্পোরারি ল, মানে অস্থায়ী, এটাই বোঝাইছে। তাহলে এটা আবার পার্মানেন্ট জারি হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই। এটাতেই উনি সেদিন রবিবারে জোর দিয়ে বলেছে। জুনের শুরুতে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি অর্থাৎ পর্তুগালের রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদ দ্বারা অনুমোদিত ডিক্রি আইন জারি করেছিলেন, যা জাতীয় ভূখণ্ডে মানে পর্তুগালে বিদেশিদের প্রবেশ অর্থাৎ বিদেশিরা পর্তুগালের ন্যাশনাল ভিসা না নিয়ে, ভিজিট ভিসা নিয়ে যে প্রবেশ করা কিংবা ভিসা ছাড়া যে প্রবেশ করেছে আর থাকার জন্য যে আইনের শাসন পরিবর্তন করেছে না নতুন সরকার, অভিবাসীদের দ্বারা উপস্থাপিত আগ্রহের অর্থাৎ ম্যানিফেস্টো দাও ইন্টারেস্টে, ম্যানিফেস্টেশন ইন্টারেস্টে হচ্ছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট অর্থাৎ ইউআই ইংরেজিতে, ঠিক আছে সংক্ষেপে। তো এই ব্যবস্থা আগ্রহ প্রকাশের ভিত্তিতে বসবাসের অনুমতি প্রত্যাহার করে নিয়েছে, অর্থাৎ আর্টিকেল 88 and 89 দুইটাই প্রত্যাহার করে নিয়েছে। তার মানে এখন আর কেউ অবৈধভাবে প্রবেশ করে কিংবা ভিজিট ভিসা নিয়ে সেনজেনের ভিজিট ভিসা নিয়েও এখানে কেউ আর বৈধ হতে পারবে না, যদি আবার সেই অস্থায়ী ডিক্রিটি আবার স্থায়ী করা না হয় বা কন্টিনিউ করা না হয়। তো সেই কথাটা উনি আবারও বলেছে যে সেই সময়ে তিনি যুক্তি দিয়েছিলেন যে অভিবাসন প্রক্রিয়াগুলির স্লো বন্ধ করা, জমে থাকা হাজার হাজার প্রতিক্রিয়া কি অবস্থা, এগুলো দ্রুত নিষ্পত্তি এবং জানাইতে এভাবে প্রশ্নবিদ্ধ ডিক্রি আইনের অবিলম্বে প্রবর্তনের ন্যায্যতা ছিল, মানে এটা একটা যৌক্তিকতা ছিল, ঠিক আছে। অবিলম্বে ভবিষ্যতের সাথে যে সম্পর্কিত
মানে এই যে পেন্ডিং ফাইল বাড়তে না দেওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ আমরা যদি ক্ষতির পিছনে না ছুটে যাই, অর্থাৎ আমরা কয়েক হাজার মানুষকে নিয়মিত করার চেষ্টা করছি এবং একই সাথে প্রবেশ করার চেষ্টা করছি, এমনকি আগেও এরকম অনেক লোককে আমরা পর্তুগালে নিয়মিতকরণ করেছি। উনি এই কথাই বলেছিলেন। বাকি যে ল এগুলা বলবৎ হচ্ছে, আরও তিনি যুক্তি দিয়েছিলেন মার্সেলো রেবেলো দি সোসার জন্য এখানে অনেক লোকের দরকার, চাপ না দেওয়ার চেষ্টা সাধারণ জ্ঞানের বিষয় ছিল। মানে মানুষেরও অনেক এখানে চাপ হয়ে যাচ্ছে, ওয়ার্ক লোড হয়ে যাচ্ছে, সেই কথাটাই। ইট ওয়াজ এ ম্যাটার অফ কমন সেন্স অ্যান্ড দ্যাট টাইম টু ট্রাই নট টু পুট প্রেশার ইন দ্য টার্মস অফ মোর পিপল ইন দিস মেকানিজম। আমাদের দ্রুত নিয়মিত করতে হবে হাজার হাজার লোককে। যদি হাজার হাজার ফাইল পড়ে আছে, কয়েক হাজার না হয়, যারা বছরের পর বছর ধরে এটির জন্য অপেক্ষা করছে, এটি জরুরি ছিল। এবং অন্যান্য যে ব্যবস্থা এটি মানে কন্টিনিউ করার জন্য, মানে ফিজিবল এবং ফ্লেক্সিবল করার জন্য এই মেকানিজমকে যেন দ্রুততার সাথে পেন্ডিং কাজগুলো শেষ করা যায়, এই জন্যই তারা এই নতুন আইন, টেম্পোরারি আইনটি ডিক্রি জারি করেছে। আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই নিউজটি ধৈর্য সহকারে শেষ করলেন, তাদের কাছে আমার দুটি প্রশ্ন। আপনারা যারা পর্তুগালে টেরিটরিতে আছেন, আপনার যদি সিচুয়েশনটা এই হয় যে আপনি ট্যাক্স দিয়ে যাচ্ছেন, সেফ এন্ট্রির ফাইল লক করতে পারেন না, তাহলে আপনার প্রতি অনুরোধ রইল আপনি ধৈর্য সহকারে পর্তুগালে অবস্থান করুন। দেখেন, হুট করে নতুন একটা দেশে গেলে, ফর এক্সাম্পল আপনি স্পেনেই চলে গেলেন পর্তুগাল ছাইরা, সেখানে যাইলে কি আপনাকে কেউ 1 বছর 2 বছরে 1 বছরে কার্ড দিবে? নেভার এভার। আপনাকে এই ইয়েতে গেলে, স্পেনে গেলেও নতুন করে, সেখানে গিয়েও 3 বছর থাকতে হবে কন্টিনিউ। আর এই 3 বছরে বাইরে আপনি আসতে পারবেন না। যদি কোনো কারণে প্রুভ হয় যে আপনি বাইরে আসছেন, আরেক দেশে আপনার একটা বায়োমেট্রিক নিয়ে নেয়, তাহলে আপনি সিসে ডাটা চলে যাবে। আপনার ওই যে লাগতেছিল 3 বছর, এখানে যদি আপনি 1 বছর থাকেন, তাহলে আরও 2 বছর বাকি ছিল, সেটা না হয়ে আরও ফার্দার আরও 2 বছর অপেক্ষা করতে হবে সিস কাটানোর জন্য। তাহলে আপনার কয় বছর হলো? মোট 4 বছর হয়ে গেল। হ্যাঁ, যেটা লাগতে ছিল 3 বছর, সেটা লাগবে আপনার 4 বছর। তো এই জন্যই ধৈর্যশীলদের আল্লাহ পছন্দ করেন। আমি আবারও বলছি, আপনারা ধৈর্য ধরে পর্তুগালেই পরে তখন মাটি কামড়ে একসময় আপনার রেসিডেন্সি কার্ড হবে। আর যারা পর্তুগালে নতুন করে ওয়ার্ক ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আসতে চান, যারা জব সিকার ভিসাও নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্তুগালে আসতে চান, তাদেরকে ওয়েলকাম। এখন পর্যন্ত পর্তুগালের জব সিকার ভিসা বন্ধ হয়েছে বলে আমি শুনি নাই। তবে আমি একটা কথা জোর দিয়ে বলি, আপনি যদি প্রকৃতই প্রফেশনাল হন, আমি বলি প্রফেশনাল, অর্থাৎ আপনার যদি কর্মদক্ষতা অভিজ্ঞতা থাকে, হ্যাঁ ঠিক আছে, আপনার যদি যে অভিজ্ঞতার সনদ থাকে, সার্টিফিকেট থাকে, হ্যাঁ আপনি প্র্যাকটিক্যাল একটা কাজ পারেন, ফর এক্সাম্পল আপনি একজন প্লাম্বার মিস্ত্রি, আপনি স্যানিটারি সেটিংস, পাইপ ফিটিং এগুলো করতে পারেন এবং 100% আপনি এগুলো করতে পারেন, এটার অভিজ্ঞতার সনদ আছে আপনার, এটা রিলেটেড আপনি যে ট্রেনিং প্রশিক্ষণ নিয়েছেন বিভিন্ন দেশে, কাতার, কুয়েত, বাহরাইন, দুবাইতে, সেগুলো বা বাংলাদেশে, সৌদি আরবে, তাহলে আপনি ওই সার্টিফিকেটগুলো অবশ্যই সাথে রাখবেন। তো এগুলো দিয়ে যখন আপনি অ্যাপ্লাই করবেন, আবেদন করবেন জব সিকার ভিসার জন্য বা ওয়ার্ক ভিসার জন্য, যদি আপনি আবেদন করেন, তাহলে এই জিনিসগুলোই তো আপনার যথেষ্ট প্রমাণের জন্য সহায়ক যে আপনি আসলে কাজ পারেন। আপনি একজন হেভি ভেহিকল ড্রাইভার, ঠিক আছে, ফোরক্লিফট করতে পারেন, মেশিন চালাতে পারেন, ঠিক আছে, তো সেটা যদি আপনার ড্রাইভিং থাকে, আপনি লাইট যান চালাতে পারেন, কথার কথা, সেটা যদি আপনার পর্তুগালের দরকার হয়, আপনি যদি ওই ভিসায় অ্যাপ্লাই করেন, কথার কথা, তাহলে আপনার ভিসা হলে আপনি আসবেন। এখানে সমস্যা কি ভাই? অনেকে বলে যে আমি ওই ভিসায় এসে আমি কি পর্তুগালে স্থায়ী হতে পারবো কিনা। দেখেন, একটা কথা বলে রাখি, একদম ক্লিয়ার কাট, 3 মাসের অধিক ভিসা, অর্থাৎ 90 দিনের উপরের যদি কোনো ভিসা নিয়ে আপনি পর্তুগালে প্রবেশ করতে পারেন, তাহলে আপনি মনে করবেন আপনি ভিসা বৈধ হওয়ার রাস্তায় আপনি ঢুকে গেছেন অলরেডি, ঠিক আছে। সেই ভিসাটাই হলো 3 মাসের অধিক ভিসা, অর্থাৎ মোর দেন 90 ডেজ ভিসা যদি আপনি নিয়ে পর্তুগালে আসেন, কিংবা ইউরোপের সেনজেনের যে কোনো দেশে আসেন, আপনি ওই দেশে রেসিডেন্ট কার্ড পাবেন। আর রেসিডেন্ট কার্ড যদি নিয়ম মাইনা চলেন, ট্যাক্স দিয়ে যান সরকারে, তাহলে আপনি তো অবশ্যই পাবেন। তারপরে আপনার থাকতে অসুবিধা কি? আমরা বাঙালিরা, আমরা যারা মানে বেশি চিন্তা করি যে অমুক দেশে থাকে, আরেকজনে বেশি কামাই ফেলতেছে, তাহলে আমি যে দেশে আসলাম সেই দেশের নিয়ম ভাঙ্গা আমি আরেক দেশে প্রবেশ করি। এই যে আইন ভাঙ্গার ফলে আমি পিছনে পড়ে গেলাম, আবার নতুন করে সেই দেশ থেকে জিরো থেকে শুরু করলাম। ইনিংসটা আপনার রিপেয়ার করতে জিরো থেকে শুরু করলে আবার সময় লাগবে, আবার অর্থ লাগবে, আবার টেনশন বাড়বে। তো আশা করি যারা জ্ঞানী মানুষ তারা বুঝে গেছেন আমার আলোচনা। আজকে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।